প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শ্রাবণ মাসের দুপুরে সবাইকে বাংলা দ্বিতীয় পত্রিক ক্লাসের স্বাগতম। সারা দেশে বর্ষা এবং বন্যায় একাকার তোমাদের জীবনযাপন কিভাবে চলছে আমরা তা হয়তো সম্যকভাবে জানি না। তারপরেও আমাদের পাঠ নিতে হচ্ছে। সময় থেকে থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। আমরা বাংলা উচ্চারণ রীতি অর্থাৎ বাংলা ধ্বনির যে উচ্চারণ রীতি, এই বিষয়ের আজকে আমাদের শেষ পাঠ। আজকে আমরা প্রধানত ব্যঞ্জন বর্ণের কোনো বিষয় নিয়ে আলাপ করব এবং এর সাথে আমরা যে একটি শব্দ কিভাবে উচ্চারণ করি, অর্থাৎ পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখতে হয়। একটি শব্দ দেওয়া হলো অভিজ্ঞতা, এই শব্দটির উচ্চারণ কি আলাদা করে তোমাদের উচ্চারণ লিখতে হয়। আমরা সেই বিষয়ে বেশ কিছু দৃষ্টান্ত দিয়ে উচ্চারণ লেখার যে পদ্ধতি সেটি নিয়েও আমরা আলাপ করব। তো গত দুইটি ক্লাসে আমি প্রধানত স্বরধ্বনির যে উচ্চারণ রীতি সেগুলো নিয়ে আলাপ করেছি। সেগুলো নিয়ে যতটা সম্ভব তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি রীতিগুলোর সাথে। এবং এর আগের যে প্রথম ক্লাসটি, উচ্চারণ রীতির যে প্রথম ক্লাস, সেই ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের যে নিয়মগুলো বা কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে, তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়ে আমরা ওই ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বিষয়ক যেই সব ক্ষেত্রে জটিলতা হয় এই সব বিষয়ক কিছু আলোচনা এবং শেষে কিছু দৃষ্টান্ত তোমাদেরকে আমি দিব। তো ব্যঞ্জন ধ্বনির খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব হয়। ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব হয়। এই যে ব্যঞ্জন ধ্বনির যে দ্বিত্ব হয়, এই দ্বিত্ব হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে। এক একটা প্রক্রিয়ায় বা এক একভাবে এই ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব রূপ আমরা পেয়ে থাকি উচ্চারণের ক্ষেত্রে। এটা কিভাবে হয়? প্রথম আমরা ধরি সরলভাবে, যে একই ধ্বনি দুইবার উচ্চারিত হয়ে অর্থাৎ একসাথে যুক্ত হয়ে। ধরি আমরা ক এর সাথে ক যুক্ত হয়ে দুইবার উচ্চারিত হয় অর্থাৎ দ্বিত্ব হয়। তাহলে একই ধ্বনি অর্থাৎ একই ধ্বনি যুক্ত হয়ে, আমরা কয়েকটা উদাহরণ দেই। যেমন ক এবং ক বললাম, ধাক্কা ধাক্কা, অর্থাৎ ক নামক যে ব্যঞ্জন ধ্বনিটি, যে এই ব্যঞ্জন ধ্বনিটি এখানে দুইবার ব্যবহৃত হয়েছে এবং সেইভাবে এর ক এর দ্বিত্ব উচ্চারণ হয়েছে। এইভাবে বৃত্ত, এইভাবে অন্য, এইভাবে লজ্জা। এই প্রত্যেকটাই তোমরা খেয়াল করো, একই বর্ণ শব্দে দুইবার ব্যবহৃত হয়েছে অর্থাৎ একই ধ্বনি একসাথে যুক্ত হয়েছে। এই কারণে ওই ধ্বনির দ্বিত্ব উচ্চারণ ঘটেছে। দুইবার উচ্চারণ আমরা করেছি একই ধ্বনির। এর বাইরে জ ফলা যুক্ত হয়ে, জ ফলা যুক্ত হয়ে অর্থাৎ জ ফলা যুক্ত হয়ে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব ঘটে থাকে। যেমন ঐক্য, ঐক্য, আমরা এটা উচ্চারণ কিভাবে করি? ঐক্য, অর্থাৎ এই যে ধ্বনিটির
দ্বিত্ব হয়েছে। দ্বিত্ব হয়েছে কি কারণে? জফলার কারণে। তাহলে জফলা দিয়ে এইরকম একটি ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। এইভাবে ধরো পদ্য, গদ্য, নিত্য, মান্য, সভ্য, এই প্রত্যেকটি শব্দেই তোমরা খেয়াল করবে যে জফলার কারণে জফলা যুক্ত যেই ব্যঞ্জন ধ্বনি ওই ধ্বনির দ্বিত্ব হচ্ছে। পদ্য, গদ্য, দ দুইবার উচ্চারণ হচ্ছে, দ দুইবার উচ্চারণ হচ্ছে। নিত্য, ত দুইবার উচ্চারিত হচ্ছে। জফলার পরে বফলা যুক্ত হয়ে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব হয়। বফলা, তোমরা জানো বাংলায় একটি বর্ণ আছে ব, প বর্গীয় মূর্ধনি ব। আবার আমরা যখন ফলায় যাব তখন বফলা হিসেবে, ফলা হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। ব ফলা, বফলা যুক্ত হয়ে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব হয়। যেমন শব্দটি কি? কয়ের সাথে ব দিয়ে আমরা লিখলাম, আমরা উচ্চারণ করি পক্ক, পক্ক, অর্থাৎ ক ধ্বনিটি দুইবার উচ্চারিত হয়েছে। এইভাবে তোমরা দেখবা এইভাবে বফলা যুক্ত হয়ে, বফলা যুক্ত হয়ে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব হয়ে থাকে। অমরত্ব, অমরত্ব, ত এখানে বফলার কারণে দুইবার উচ্চারিত হয়েছে। বিদ্যান, বিশ্বাস, স এখানে বফলার কারণে দুইবার উচ্চারিত হয়েছে। এরকম আরো ঘটে থাকে, যেমন হচ্ছে রফলার ক্ষেত্রে। রফলা, রফলা যেই ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয় ওই ব্যঞ্জন ধ্বনিটির দ্বিত্ব হয়ে থাকে। রফলা। ছাত্র, আমরা শব্দটা লিখি ছাত্র, আমরা উচ্চারণ কিভাবে করি? ছাত্র, ছাত্র, ছাত্র। এইভাবে পত্র, এইভাবে নম্র, নম্র, এইভাবে রাত্রি। তো দেখো এই প্রত্যেকটা রফলার কারণে ওই বর্ণ দুইবার উচ্চারিত হচ্ছে, অর্থাৎ দ্বিত্ব হচ্ছে। এখানে ত দ্বিত্ব হচ্ছে, এখানে ম দ্বিত্ব হচ্ছে, এখানে ত দ্বিত্ব হচ্ছে। এরকম ঘটনা রফলার কারণে ঘটে থাকে। একই রকম ঘটনা মফলার কারণেও ঘটে থাকে। মফলা অর্থাৎ ম একটি প বর্গীয় ধ্বনির শেষ বর্ণ হচ্ছে ম। এই ম আবার ফলা হিসেবে যুক্ত হয়। তো মফলা যুক্ত হয়ে, যেমন আমরা আগে একটি শব্দ পেয়েছি পদ্য, এটি হচ্ছে জফলার দ্বিত্ব। আবার আমরা একটা শব্দ পেলাম পদ্ম, পদ্ম ফুল, যে এটি হচ্ছে মফলা যুক্ত হয়ে। ময়ের উচ্চারণ নাই, কিন্তু দ দুইবার উচ্চারিত হয়েছে। এইভাবে আত্ম, আত্ম, মহাত্মা, এরকম অনেক শব্দ তোমরা পাবে। জীবাশ্ম বা এইরকম অনেক শব্দ তোমরা পাবে যেখানে মফলা আছে এবং মফলার কারণে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ সাধিত হয়েছে। এরপর আরেকটি বর্ণ আছে, সেটি হচ্ছে রি। এটি একটি ধ্বনি। এই রি কার?
রিকারের কারণে অর্থাৎ রিকার যুক্ত হয়ে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়ে থাকে, রিকার যুক্ত হয়ে। আমরা দু একটি উদাহরণ দেই। আবৃত্তি, 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 প্রবৃত্তি, আকৃতি, এই প্রত্যেকটাই হচ্ছে রিকারের কারণে ওই ধ্বনিটি দুইবার উচ্চারিত হয়েছে। যাই হোক, এই যতগুলো কথা আমি বললাম এগুলো সবই হচ্ছে ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব উচ্চারণ কখন হয়ে থাকে, এটা তোমরা একটু খেয়াল রাখবে। এখন আমি আরেকটি বর্ণের কথা বলি, এটি হচ্ছে তালব্য স। তালব্য স এটি একটি ব্যঞ্জন ধ্বনি, আমরা স দিয়ে এটি প্রকাশ করি। এটির দুই ধরনের উচ্চারণ ঘটে থাকে। এর যে বৈশিষ্ট্য, যে প্রতীকী যে বৈশিষ্ট্য, প্রতীকী বৈশিষ্ট্যতে আমরা এস এইচ, ইংরেজিতে এস এইচ উচ্চারণ করি, স অর্থাৎ শীষ ধ্বনি, এটি এইরকম উচ্চারণ করি। কিন্তু এই একই স আবার শুধু এস অর্থাৎ একটা দন্তস্বয়ের মতো উচ্চারিত হয়ে থাকে। তার মানে স, এই যে ধ্বনিটি আমরা শীষ ধ্বনি বলছি, এর এস এইচ এবং এস এই দুই রকম উচ্চারণই হয়ে থাকে। তো সাধারণত এর এই যে প্রতীকী যে উচ্চারণ, এই বর্ণের যে উচ্চারণ এস এইচ বা শীষ ধ্বনি, এইরকম উচ্চারণই বেশি হয়ে থাকে। আমরা কয়েকটি উদাহরণ দেই। শরৎ, এই যে এরপরে আমাদের শরৎ ঋতু আসতেছে। নিশ্চয়, প্রত্যেকটাই দেখবা যে এস এইচ, প্রত্যেকটাতেই এস এইচ উচ্চারণ ঘটছে। দর্শন, অশ্ব, প্রত্যেকটাতেই স অর্থাৎ এস এইচ অর্থাৎ আমরা স যে বলছি এই স উচ্চারিত হয়, এই এস বা স দন্তস্বয়ের মতো উচ্চারণ এগুলোর ক্ষেত্রে ঘটতেছে না। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দন্তস্বয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, অর্থাৎ ইংরেজিতে যে আমরা এস শব্দটা বলি, এই এস এর মতো উচ্চারণ ঘটে থাকে। সেটা কখন ঘটে? সেটি হচ্ছে রিকার ও রফলাযুক্ত, রিকার এবং র ফলা যুক্ত যে তালব্য স, এই স-এর উচ্চারণ এস এর মতো অর্থাৎ দন্তস্ব ঘরানার। আমরা দুই একটা উদাহরণ দেই। পর্বত শৃঙ্গ, আমরা এই যে শৃঙ্গ বললাম, এইখানে এই স-এর উচ্চারণ এস এর মতো বা দন্তস্বয়ের মতো। আমরা একটি শব্দ সবসময় ব্যবহার করি, শৃঙ্খলা, শৃঙ্খলা, এই স-এর উচ্চারণও এস এর মতো বা দন্তস্বয়ের মতো, দুটোই দেখো রিকার। এরকম ভাবে বিশ্রাম, বিশ্রাম, এই স-এর উচ্চারণ এস বা দন্তস্বয়ের মতো। কিংবা ধরো শ্রমিক, শ্রমিক, এই প্রত্যেকটা ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কোথাও রিকার, কোথাও রফলাযুক্ত তালব্য স। এই ক্ষেত্রে উচ্চারণটা তালব্য স-এর যে স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ শীষ ধ্বনি জাতীয় যে উচ্চারণ, সেই উচ্চারণ পরিবর্তিত হয়ে এস এইচ এর পরিবর্তে শুধু এস উচ্চারণ ঘটবে।
এরপর আমরা এই যে বাংলায় যে তিনটি শীষ ধ্বনি, তিনটি স, আমি এখানে মূলত তালব্য স নিয়ে কথা বললাম, তালব্য স। এখন আমি দন্ত স নিয়ে কথা বলবো। দন্ত স এর উচ্চারণেরও একটু ভ্যারিয়েশন বাংলা ভাষায় রয়ে গেছে। তো এর স্বাভাবিক উচ্চারণ আমরা ধরবো যখন এস, ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে তখন আমরা এর স্বাভাবিক উচ্চারণ ধরবো। তো স্বাভাবিক উচ্চারণ প্রথমেই ধরো তালব্যর সাথে যেমন আমরা রিকার আর রফলা দেখলাম, এখানেও রিকার এবং রফলা যুক্ত হলে, রিকার ও রফলা যুক্ত যে স, সেই স এর উচ্চারণ স্বাভাবিক থাকবে। যেমন মসৃণ, দেখো এখানে এস উচ্চারিত হচ্ছে, এস এইচ নয়। সৃজন, সৃষ্টি, একইভাবে স্রষ্টা, স্রোত, এটা রফলা যুক্ত। স্রষ্টা, এটিও রফলা যুক্ত। তাহলে আমরা কি দেখলাম? রিকার এবং রফলা যুক্ত দন্তস্ব তার স্বাভাবিক উচ্চারণ বহাল রাখবে। এরপরে দেখো ত, থ এবং ন। ত, থ এবং দন্ত ন, এই যে তিনটি ত বর্গীয় যে বর্ণ বা ত বর্গীয় ধ্বনি, এই ত বর্গীয় এই তিনটি ধ্বনির সাথে যখন দন্তস্ব যুক্ত হবে তখন তার স্বাভাবিক উচ্চারণ বহাল থাকবে। যেমন অস্ত, সূর্য অস্ত যায়। আস্ত, আমি একটি আস্ত ফজলি আম খাবো। আস্ত, তা ত যুক্ত হয়েছে, প্রত্যেকটার উচ্চারণ স্বাভাবিক রয়েছে। আস্থা, আস্থা, এখানে থ যুক্ত হয়েছে। আস্থা, থ যুক্ত হয়েছে। থ যুক্ত হওয়ার কারণে এর উচ্চারণ, দন্তস্বয়ের উচ্চারণ এস এর মতো বা স্বাভাবিক। স্বাস্থ্য, স্বাস্থ্য, এখানে থ যুক্ত হয়েছে। কিংবা আমরা যদি ত থ দেখলাম, ন দেখো স্নায়ু, দন্তন্য যুক্ত হয়েছে, এর উচ্চারণ স্বাভাবিক রয়েছে। স্নেহ, খুব পরিচিত শব্দ আমাদের, স্নেহ কিংবা স্নিগ্ধ, প্রত্যেকটাই দেখবা যে দন্তস্বয়ের সাথে ত, থ বা দন্তন্য এই তিনটি যখন যুক্ত হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন গঠন করে, সেই ক্ষেত্রে স্বয়ের স্বাভাবিক উচ্চারণ বহাল থাকে, অর্থাৎ এস সমানে আমরা ইংরেজি এস এর মতো করে দেখব। এইরকম একইভাবে অন্যান্য কয়েকটি ব্যঞ্জন বর্ণে যখন দন্তস্ব যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করে, সেই ক্ষেত্রে স্বয়ের স্বাভাবিক উচ্চারণ ঘটে থাকে। সেই বর্ণগুলো কি? ক, খ, প, ফ। এই যে চারটি বর্ণ, ক বর্গীয় দুটি এবং প বর্গীয় দুটি, ক বর্গীয় প্রথম দুটি বর্ণ, প বর্গীয় প্রথম দুটি বর্ণ, এই চারটি বর্ণের সাথে যদি দন্তস্ব যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করে, সেই ক্ষেত্রে দন্তস্বয়ের উচ্চারণ স্বাভাবিক থাকে, অর্থাৎ
এস এর মতো হয়, এস এইচ হয় না, অর্থাৎ স হয় না, স হয়। যেমন আমরা ক দিয়ে প্রথম দেখি, স্কন্ধ, স্কন্ধ, এখানে দেখো স্বাভাবিক উচ্চারণ। আমরা খ দিয়ে দেখি, স্খলন, দেখো দন্তস্বয়ের স্বাভাবিক উচ্চারণ। প দিয়ে দেখি আমরা স্পন্দন। আমরা ফ দিয়ে দেখি স্ফটিক। তো আমরা ক এর একটি, খ এর একটি, প এর একটি এবং ফ এর একটি, চারটি উদাহরণ দিলাম। প্রত্যেক জায়গাতেই দন্তস্বয়ের স্বাভাবিক উচ্চারণ বহাল রয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে স্বয়ের অর্থাৎ দন্তস্বয়ের স্বাভাবিক উচ্চারণ বা ইংরেজি এস, এস এর মতো উচ্চারণ। দন্তস্ব আবার এস এইচ এর মতো, অর্থাৎ শীষ ধ্বনি অর্থাৎ স, ওইভাবে উচ্চারিত হয়ে থাকে। এস এইচ শীষ ধ্বনি অর্থাৎ স, তালব্যস্বর যে স, এইরকম উচ্চারণ হয়ে থাকে। এটা ধরো স্বাধীন বর্ণ হিসেবে, স্বাধীন বর্ণ হিসেবে বা স্বাধীন ধ্বনি হিসেবে এটি ঘটে থাকে সাধারণত। আমি এটা কয়েকটা শব্দ আমরা বলি। সময়, সাধারণ, সাহস, হাসি, হাস, এই প্রত্যেকটা জায়গাতেই দেখো দন্তস্বয়ের উচ্চারণ এস এইচ এর মতো। এর বাইরে বফলা, মফলা এবং জফলা যুক্ত দন্তস্ব এর উচ্চারণ এস এইচ বা শীষ ধ্বনি স হিসেবে উচ্চারিত হয়ে থাকে। কি কি বর্ণ বললাম আমি? বফলা, মফলা, জফলা। বফলা, মফলা এবং জফলা, এই তিনটি ফলা যখন দন্তস্বয়ের সাথে যুক্ত হয় তখন সেই দন্তস্বয়ের উচ্চারণ ইংরেজি এস এইচ বা শীষ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়ে থাকে। আমরা প্রথমে বফলা দিয়ে বলি, স্বদেশ, স্বদেশ। এই বফলা থাকার কারণে এর এস এইচ উচ্চারণ। একইভাবে স্বর্গ, স্বর্গ, আমরা স্বাগতম শব্দটা সবসময় বলে থাকি। স্বাগতম বা স্বাগত দুইটি শব্দ হয়, স্বাগত, স্বাগতম। স্বাধীনতা, স্বাদ, স্বাদ, আমরা যে খাওয়ার যে স্বাদ, এরকম অনেক শব্দ বফলা দিয়ে হয়ে থাকে। মফলা দিয়ে দেখো আমাদের খুব পরিচিত শব্দ, আমরা আগে দুটো দেই। স্মরণ, স্মরণে নেই। স্মৃতি, স্মরণ, দুঃখিত, স্মৃতি নয়। বিস্ময়, বিস্ময়, এই দুটোই মফলা দিয়ে দন্তস্বয়ের শীষ ধ্বনি হিসেবে উচ্চারণ। আকস্মিক, প্রত্যেকটাই হচ্ছে মফলা দিয়ে। আবার আমরা জফলা দিয়ে বলতে পারি, অর্থাৎ দন্তস্বয়ের সাথে যখন জফলা যুক্ত হয় তখন তার উচ্চারণ ইংরেজি এস এইচ বা শীষ ধ্বনি হিসেবে হয়ে থাকে। লাস্য বা লাস্যময়ী, নস্যাৎ, নস্যাৎ,
হাস্য, হাসি থেকে হাস্য, প্রত্যেকটাতে জফলা যুক্ত হয়েছে এবং জফলা যুক্ত হওয়ার কারণে এই প্রত্যেকটা স্বয়ের উচ্চারণ এস এইচ বা শীষ ধ্বনির মতো হয়েছে। এর বাইরে আমি আর একটি ধ্বনির কথা তোমাদের বলবো, যেই ধ্বনিটি নিয়ে বাংলা ভাষায় অনেক বিতর্ক তৈরি হচ্ছে। এটা কি বর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ কিনা, এটা যুক্ত বর্ণ কিনা, এইরকম নানান কথা। এবং এই ধ্বনিটি হচ্ছে সংস্কৃত ভাষায় ছিল, বাংলা ভাষায় এটি আসলে কোনো বর্ণ হিসেবে যুক্ত হওয়ার কথা না, কারণ এটি একটি যুক্ত বর্ণ। কিন্তু তারপরেও এটিকে আমরা বাংলা ক এর পরে খ এর সাথে এই শব্দটা আমরা রাখি। অভিধানে তোমরা দেখবা যে এইভাবেই রাখা এই বর্ণটা বা এই ধ্বনিটা। এর দুই রকম উচ্চারণ। এক হচ্ছে শব্দের আদিতে, শব্দের আদিতে, আদি মানে শুরুতে, আদিতে এটি হচ্ছে খ হিসেবে উচ্চারিত হয়ে থাকে শব্দের আদিতে। যেমন ক্ষমা, যেমন ক্ষতি, যেমন ক্ষীণ, যেমন ক্ষুণ্ণ। এই প্রত্যেকটাতেই অর্থাৎ শব্দের আদিতে বা শুরুতে থাকার কারণে এর উচ্চারণ হচ্ছে আমাদের ক বর্গীয় যে খ, সেই খ এর মতো। কিন্তু শব্দের মাঝে মানে মাঝখানে বা শেষে যদি থাকে শব্দের, তাহলে এর উচ্চারণ ঠিক এই রকম হবে, ক হসন্ত খ। আমরা একটি শব্দের মধ্যে যাব যখন, তখন এটি তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কক্ষ, কক্ষ, আমরা কক্ষ একবার ক উচ্চারণ করতেছি, আবার খ উচ্চারণ করতেছি, দুটো মিলে এটা উচ্চারণ আমরা করতেছি। এইভাবে অনেকগুলো শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ এই ক হসন্ত খ দিয়ে উচ্চারিত হয়ে থাকে। বৃক্ষ, বৃক্ষ, বৃক্ষ আমরা কিভাবে করি? বৃক্ষ, এইভাবে আমরা উচ্চারণ করি। এইভাবে স্বাক্ষর, স্বাক্ষর, এইভাবে রাক্ষস। অনেকগুলো শব্দ রয়েছে যেখানে উচ্চারণটি হবে ক হসন্ত খ দিয়ে। তাহলে যুক্ত ক্ষয়ের অর্থাৎ আমরা বাংলায় এই বর্ণটাকে অনেক সময় ক্ষীয় বলে থাকি, ক্ষীয়। এবং এই যে ধ্বনিটি এবং এই যে যুক্ত বর্ণ, যদিও আমরা অন্য দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে একে প্রকাশ করে থাকি যুক্ত বর্ণ হিসেবে, কিন্তু সেই উচ্চারণ কিন্তু বাংলা ভাষায় নেই, সেটি সংস্কৃতে ছিল। তোমরা দেখবা যে হিন্দিতেও এটি আছে, এখনো পর্যন্ত এই উচ্চারণটা বহাল আছে। আমরা ক এবং মূর্ধন্য স দিয়ে এই দুইটি বর্ণের যুক্ত হয়ে এই যুক্ত খ বা ক্ষীয় আমরা লিখে থাকি। সেই ক্ষেত্রে দেখবা যে হিন্দিতে এখনো লক্ষ্মী এরকম নানানভাবে অর্থাৎ ক এবং স সেখানে উচ্চারিত হয়, কিন্তু বাংলা ভাষায় কিন্তু এই ধ্বনিটি
এইভাবে কখনোই উচ্চারিত হয় না। যাই হোক, আমি নিয়মের দিকে আর এর বাইরে আসলে যাব না। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা দুইভাবে তোমাদের প্রশ্ন এসে থাকে। কিভাবে প্রশ্ন থাকে? যে তোমার একটা বিবৃতমূলক বা একটি বর্ণনামূলক প্রশ্ন আসে যে অধ্বনির 5টি উচ্চারণ রীতি লেখো, কিংবা এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি রীতি উল্লেখ করো, কিংবা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের 5টি রীতি উল্লেখ করো। এটি হচ্ছে একটি ব্যাপার। আর এর একটি বিকল্প প্রশ্ন দেয়া থাকে, সেটি হচ্ছে প্রমিত উচ্চারণ লেখো। অর্থাৎ একটি শব্দ তোমাকে দিয়ে দেওয়া হলো, সেই শব্দের ধ্বনিগুলোর কিভাবে সমন্বিত হয়ে শব্দটি তৈরি হয়েছে সেই উচ্চারণটি তোমাকে লিখতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা আমরা জানি আমরা বিভিন্ন অঞ্চল থেকে আসার কারণে, বিভিন্ন পারিবারিক পরিবেশে, বিভিন্ন সামাজিক পরিবেশে আমরা বিশুদ্ধ উচ্চারণ সবাই জানি না। বিশুদ্ধ উচ্চারণ যেহেতু সবাই জানি না, যারা উচ্চারণে দুর্বল, অর্থাৎ একটি শব্দ উচ্চারণ ঠিকমতো তোমরা করতে পারো না, তারা ওই বিবরণমূলক বা বর্ণনামূলক প্রশ্নের উত্তরের দিকে যাবে। কিন্তু যাদের উচ্চারণ ভালো, উচ্চারণ সম্পর্কে ভালো ধারণা আছে, তারা এই উচ্চারণ লেখাটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। এবং যারা উচ্চারণ লিখবে অবশ্যই তাদেরকে নিয়মগুলো আগে পড়ে নিতে হবে। নিয়ম পড়া না থাকলে তুমি জানো না, তুমি হয়তো আজকে 12 বছর ধরে 10 বছর ধরে একটা শব্দ উচ্চারণ করে আসছো, তুমি জানো যে এটি বিশুদ্ধ উচ্চারণ, কিন্তু তুমি এটি যে বিশুদ্ধ উচ্চারণ নেই না, এটা তোমার জানা নেই। তো সেটা এই নিয়মের ভিতর দিয়ে তোমার উচ্চারণ রীতিটা পরীক্ষার মধ্যে পড়বে। এই কারণে আগে নিয়মগুলো জানবে, নিয়ম জানার পরে তোমরা এই দিকে ধাবিত হবে। আর এই ক্ষেত্রে উচ্চারণ লেখার ক্ষেত্রে আমি আরেকটি কথা তোমাদের বলে দেই। আমি একটা উদাহরণ দিয়ে নেই উচ্চারণ লেখার। যেমন উচ্চারণ শব্দটাই আমরা লিখি, আমরা লিখলাম উচ্চারণ। তো এইটির উচ্চারণ কি? এটির উচ্চারণ হচ্ছে, মানে আমরা যেভাবে এটি ধ্বনিত করি তা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, উচ্চারণ, উচ্চারণ। তাহলে এটি হচ্ছে তখন প্রশ্ন, যখন তোমাকে নির্ণয় করতে দেবে উচ্চারণ, এটি হচ্ছে প্রশ্ন, এটি হচ্ছে উত্তর। এইভাবে তোমাকে লিখতে হবে। এই ক্ষেত্রে তোমরা দেখো এখানে দুটি ঘটনা ঘটেছে। এখানে ছিল মূর্ধন্য, এখানে আমরা দন্তন্বয়ে নিয়ে আসছি। এখানে কোনো হলন্ত বা হর্ষন্ত নেই, এখানে একটি হর্ষন্ত আছে। এই দুইটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে যখন তোমরা উচ্চারণ লিখবে। সেটি হচ্ছে যে উচ্চারণ লেখার সময় যে মূল শব্দ সেটির বানান ঠিক থাকবে, সেই বানানটি তো প্রশ্নেই দেয়া থাকে বা তুমি জানো, কিন্তু তার যখন উচ্চারণ তুমি লিখতে যাবে তখন তুমি কোনোভাবে বানান রীতি নিয়ে মাথা ঘামাবে না। বানান রীতি এবং উচ্চারণ রীতি দুটি আলাদা জিনিস। এই কারণে উচ্চারণ লেখার সময় কোনোভাবে বানান রীতি নিয়ে মাথা ঘামাবে না। ওই বানান রীতির বিষয়টি যেন তোমার মাথায় প্রবেশ না করে এই সময়ে। আরেকটি বিষয় হচ্ছে এই যে হলন্ত বা হর্ষন্ত, তোমরা এখনকার বইপত্রে বা বিভিন্ন জায়গায় দেখবা যে এই হর্ষন্ত বা হলন্ত এর ব্যবহার প্রায় উঠেই যাচ্ছে, এর ব্যবহার প্রায় উঠেই যাচ্ছে। তোমরা পত্রিকা পড়তে গিয়ে দেখবা, তোমরা আধুনিক যে বইপত্র বা যেসব বই প্রকাশিত হচ্ছে সেখানে দেখবা যে এই চিহ্নটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, এটা আর আমরা এখন ব্যবহার করি না। বানান রীতি আমরা এমনভাবে নিয়ে আসার চেষ্টা করছি যেখানে আমরা এটি এই সব চিহ্নটি ব্যবহার করতে না হয়। যেমন আগে আমরা এই শব্দটি যখন বলতাম ক ওকার ন, এটি আমরা কোনো পড়তাম, এবং যখন আমরা কোন লিখতাম, কোন দিকে যাবে, তখন আমরা একটা হলন্ত দিয়ে দিতাম। তো এটা কোন, এটা কোনো। কিন্তু এখন কি ঘটেছে, এখন এটা এই কোনোটা আমরা
কোনো, আর কোনটাকে আমরা হলন্ত তুলে দিয়েছি। তাহলে এটা কোনো, এটা কোন, এই কারণে হলন্ত জিনিসটা আসলে বাংলা ভাষা থেকে উঠে যাচ্ছে ধীরে ধীরে, আমরা যেটা খেয়াল করছি। তো উঠে গেলেও এই যে তোমরা যখন একটি শব্দের উচ্চারণ লিখবে, তোমরা দেখবা যে বারবার এই চিহ্নটি তোমাদেরকে ব্যবহার করতে হবে। এই চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই একটি চিহ্ন, আরেকটি চিহ্ন হচ্ছে চন্দ্রবিন্দু। বারবার বানানে চন্দ্রবিন্দু আসবে, অর্থাৎ কোনো একটি যুক্ত ব্যঞ্জন যখন থাকবে সেটার উচ্চারণ যখন তোমরা লিখবে, যুক্ত ব্যঞ্জন তো উঠে গেল, কিন্তু যেই জায়গাটায় যুক্ত ব্যঞ্জনটিতে নাসিক্য ধ্বনি ছিল সেই নাসিক্য ধ্বনির জায়গায় চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। আমরা এবার কিছু উদাহরণ দেই এই জাতীয়, তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। কোথাও গিয়ে হ উচ্চারণ আমরা করি, যেমন ব্রাহ্মণ, এখানে হ আছে। এইরকম কোনো ধ্বনির সাথে যদি হয়ের কোনো ব্যাপার থাকে কিন্তু হ উচ্চারিত হচ্ছে না, সেটাকে হটা লিখে দিতে হবে। আমি কয়েকটি শব্দের উদাহরণ তোমাদের দেই, যেমন অভিজ্ঞ, এটি আমাদের মূল শব্দ। এটি আমরা যখন উচ্চারণ লিখব ও ভিক অভিজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু আমরা কি শুদ্ধ উচ্চারণ লিখতে পেরেছি? আমরা কিন্তু এখনো লিখতে পারিনি। মানে এই যে এখানে একটি যুক্ত ব্যঞ্জন আছে জ এবং ইয়, এই ইয়টা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে এই যে অভিজ্ঞর যে ইয়টা ছিল, এই নাসিক্য ব্যাপারটা এখানে নেই। তাই অভিজ্ঞ এই জায়গাটা আমরা এই নাসিক্য ব্যাপারটা চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করব। এখন উচ্চারণটি শুদ্ধ হলো। এইভাবে ধরো আমরা অক্ষাংশ, অক্ষাংশ আমরা কিভাবে লিখব? ওক খাং শো, অক্ষাংশ। এটি আসলে এই শব্দটি আমরা উচ্চারণ করছি অক্ষাংশ। এইভাবে ধর আত্মীয়, আত্মীয় আমরা কিভাবে লিখছি? আত, আমরা উচ্চারণ রীতিতে দেখছো মফলার দ্বিত্ব উচ্চারণ, আত্মীয়, তি ও, আত্মীয়। তাহলে এখানে মফলা আছে একটি নাসিক্য ধ্বনি, সেই মফলাটা এখানে এসে চন্দ্রবিন্দু হিসেবে এর পরিচয় রেখে দিবে, অর্থাৎ ওই বর্ণটির উপর গিয়ে ওই ধ্বনির ওই জায়গাটাতে গিয়ে একটু উচ্চারণটা নাসিক্য হবে। আমি আরো দু একটি উদাহরণ তোমাদের দেই, যেমন ধরো ব্রাহ্মণ লিখি আমরা, এই যে যুক্ত বর্ণটি, এই যুক্ত বর্ণটি হচ্ছে হ এবং ম মিলে, এটা তোমরা সবাই জানো। তাহলে ব্রাহ্মণ আমরা যখন বলতেছি তখন কিন্তু মর আসলে দ্বিত্ব ঘটতেছে, ম জিনিসটা দুইবার উচ্চারিত হচ্ছে। তাহলে এটির উচ্চারণ আমরা কিভাবে লিখব? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, দুইটি হর্ষন্ত, দুইটি ধ্বনি, কিন্তু এর মধ্যে যে হ ধ্বনিটি ছিল, এই হ ধ্বনিটি আমরা কিভাবে লিখব? অর্থাৎ এই যে উচ্চারণ আমরা করলাম, এই উচ্চারণের পিছনের শব্দের ইতিহাসে যদি যাই, শব্দের বিশ্লেষণে যদি যাই, তার ভিতরে আমরা দেখি একটা হ আছে। এই হটি তো এখানে নেই, হটি কোন জায়গায় আছে? হটি ও ধ্বনির জায়গায় আছে, ব্রাহ্মণ। তাহলে আমরা এই ও ধ্বনির জায়গায় যেহেতু আছে, এই জায়গায়
ছোট্ট করে হ লিখে দিব। এতে প্রকাশ পাবে যে এর মধ্যে এই ব্রাহ্মণ মানে মু ও উচ্চারণ করার সময় একটি হয়ের একটা ব্যাপার, অর্থাৎ ভিতর থেকে একটি ঘোষ হয়ে অঘোষ হয়ে উচ্চারিত হবে। দেখো আমরা শব্দ লিখতেছি বয় জফলা আকার, ক্ষয় জফলা আকার। এটার উচ্চারণ ব্যা, এটার উচ্চারণ খ্যা, ব্যা খ্যা। কিন্তু আমরা উচ্চারণটাকে এইভাবে করতেছি, আমরা উচ্চারণটা কখনোই এইভাবে করি না। আমরা উচ্চারণ কিভাবে করি? আমরা উচ্চারণ করি ব্যাখ্যা, বয় জফলা ক হসন্ত ক্ষয় আকার। তাহলে উচ্চারণের মধ্যে একটু বৈচিত্র্য রয়েছে, এটা তোমরা খেয়াল করবা। কারণ এটা প্রত্যেকটা ধ্বনি যদি তোমরা আলাদা উচ্চারণ করো তাহলে ব্যা খ্যা, কিন্তু এই শব্দটাকে যখন আমরা উচ্চারণ করতেছি সেটি হচ্ছে ব্যাখ্যা। ধরুন আমরা যেমন যুক্ত বর্ণের ক্ষেত্রে উচ্চারণের কথাটা তোমরা সবসময় খেয়াল রাখবা। যেমন আহ্বান, এখানে কি, এখানে হয় ব একটা যুক্ত বর্ণ। তো আমরা এটার উচ্চারণ কিভাবে লিখব? এটা এই হ আছে কিন্তু হয়ের উচ্চারণ এখানে নেই। আমরা এই উচ্চারণ লিখব আহ্বান। আমরা ভান, আহ্বান। তাহলে লেখা একরকম কিন্তু উচ্চারণ হচ্ছে সম্পূর্ণ আলাদা। একইভাবে বিউবল, বিউবল। দেখো একটা বর্ণ আছে, আমরা এই যে জাস্ট এখন যে ঋতু আমাদের চলতেছে এর আগে যে ঋতুটি ছিল সেই ঋতুটির নাম হচ্ছে গ্রীষ্ম। আমরা লেখার সময় শয় মফলা দিয়ে লিখলাম। তো এটা মফলার কারণে এই বর্ণটির দ্বিত্ব উচ্চারণ আমরা শুরুতেই আলোচনা করেছি। তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে? এটির উচ্চারণ হবে গ্রীষ্ম, গ্রীষ্ম। কিন্তু এখানে যে মটা রয়ে গেছে, এই মটা কই যাবে? মটা কোথায় আছে? ও ধ্বনির সাথে আছে। এর যে নিহিত যে ও ধ্বনি গ্রীষ্ম, ও ধ্বনির মধ্যে আছে। সেই মটার ইতিহাস আমাদেরকে এই ও ধ্বনির এখানে নাসিক্য প্রকাশ করে রেখে দিতে হবে। তুমি যদি এই অংশটি বাদ দিয়ে গ্রীষ্ম লেখো তাহলে কিন্তু উচ্চারণটি ভুল। তুমি যদি এই হসন্ত বাদ দিয়ে উচ্চারণ লেখো তাহলে উচ্চারণটি ভুল। এইরকম অসংখ্য শব্দ তোমাদের আছে। তোমরা ব্যঞ্জন ধ্বনিতে একটা শব্দ পেয়েছিলে জ্ঞান। তো আমরা লিখতেছি আকার দিয়ে, আমরা লিখতেছি আকার দিয়ে, কিন্তু আমরা উচ্চারণ কি আকার দিয়ে করতেছি? উচ্চারণ আমরা আকার দিয়ে করছি না। উচ্চারণ আমরা জানি যে ইও যখন যুক্ত ব্যঞ্জন হয়ে শব্দের শুরুতে উচ্চারিত হয় তার সাথে আকার থাকলে সেই আকারের উচ্চারণ এ হয়ে যায়। তো দেখো জ্ঞান আমরা কিভাবে লিখি, উচ্চারণ করি? গয় জফলা আকার নয় হসন্ত, জ্ঞান। আকার উচ্চারণ করছি না। কিন্তু এই যে এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু ইয় বর্ণ আছে, নাসিক্য। এই যে নাসিক্য ইয় আছে, তাহলে ইয়র ইতিহাসটা আমাকে অবশ্যই এখানে রেখে দিতে হবে। এইভাবে যেমন ধরো পূর্বাহ্ন নামে একটা শব্দ, এটা তোমরা খুব পেয়ে থাকো, পূর্বাহ্ন। তো পূর্বাহ্ন আমরা উচ্চারণ কিভাবে করব? পুর হসন্ত দিয়ে, বান হসন্ত দিয়ে, পূর্বাহ্ন, পূর্বাহ্ন। হয়ের উচ্চারণ এখানে নেই, কিন্তু হ ধ্বনিটা তো শব্দের মধ্যে আছে, হ বর্ণটা। এটার এই যে অঘোষ যে উচ্চারণ, সেই উচ্চারণটা কিসের মধ্যে আছে? নিহিত ও ধ্বনির মধ্যে আছে। এই কারণে এই নিহিত ওর জায়গায় ছোট্ট করে এই হটা এখানে লিখে দিতে হবে।
হটা এখানে লিখে দিতে হবে। এই হটা না লিখলে এই উচ্চারণ রীতিটা কিন্তু তুমি সঠিকভাবে লিখেছ বলে প্রমাণিত হবে না। যা হোক, এই যে উচ্চারণ রীতি নিয়ে আমরা 4টি ক্লাস নিলাম। উচ্চারণ রীতি নিয়ে 4টা ক্লাস, এতগুলো ক্লাস নেওয়ার একটি বিশেষ উদ্দেশ্য আছে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে এই উচ্চারণ রীতি যতটা না পরীক্ষার জন্য প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে জীবনের জন্য। সুন্দর করে কথা বলা, শুদ্ধভাবে কথা বলা, শুদ্ধ উচ্চারণ করা, নিজের ভাষাকে, মায়ের ভাষাকে, এই গৌরবময় ভাষাকে তার সম্মান বজায় রাখার জন্য একটি জাতির প্রতিটি নাগরিকের দায়িত্ব হচ্ছে সেই ভাষার চর্চা করা এবং সেই চর্চা যেন প্রমিত হয়, সেই চর্চা যেন শুদ্ধ হয়। এবং সেই চর্চা যখন শুদ্ধ হবে এবং প্রমিত হবে, তখন সেই ভাষা সুন্দর হয়ে উঠবে। সেই ভাষা তখন আমরা বলি প্রাণের ভাষা, আমরা বলি মায়ের ভাষা, কিন্তু সুন্দর করে যতক্ষণ আমি এটিকে না বলবো ততক্ষণ পর্যন্ত এটি প্রাণের ভাষার মর্যাদা পাবে না, ততক্ষণ পর্যন্ত এটি মায়ের ভাষার মর্যাদা পাবে না। আর তোমরা জানো এমন এক জাতি, বাঙালি জাতি, একমাত্র এই জাতিরই রয়েছে ভাষা নিয়ে লড়াইয়ের ইতিহাস। এবং বাঙালি জাতি যদি আমরা বর্তমান বাংলাদেশ এবং ওপার বাংলা, পশ্চিম বাংলা দেখি, এই দুটি জাতি দেখবা যে ভাষার জন্য লড়াই করেছে। আমরা লড়াই করেছি 1952 সালে, যার চূড়ায় আমরা পৌঁছাই। এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি 21শে ফেব্রুয়ারিতে। এবং এর কয়েক বছর পরে তোমরা জানো ভারতের যে বরাক উপত্যকা পশ্চিমবঙ্গের, সেখানে 19শে মেতে এইরকম ওখানে 11 জন বাঙালি জীবন দেয় ওখানকার রাষ্ট্রভাষা বাংলা করার জন্য। তো এই যে ভাষার জন্য, একটা ভাষা না থাকলে একটা জাতি থাকে না। তো সেই জাতিকে রক্ষা করার জন্য, সেই ভাষা রক্ষা করার জন্য যে জীবন দেওয়ার যে গৌরবময় ইতিহাস এবং সেই যে বিজয়, সেই যে জয়, তার সম্মান একমাত্র আমরা ভাষার বিশুদ্ধ চর্চার মাধ্যমেই করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঈদের সময় আবার সবার সাথে দেখা হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।